নমস্কার, নির্মলা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর ধারকত্ব ধারক চ্যাপ্টারের এমসিকিউগুলো। এই এমসিকিউগুলো আমরা আলোচনা করব ছায়া প্রকাশনের বইটা থেকে। এবং এই চ্যাপ্টারের ভিডিওগুলো যারা তোমরা দেখোনি, তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে এই চ্যাপ্টারের ভিডিওগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে। সেই লিঙ্কগুলো থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে এমসিকিউ বলেছে ধারকত্বের একক হলো, অপশান এতে বলেছে পিকোফ্যারাড, অপশান বিতে বলেছে কুলম্ব, অপশান সিতে বলেছে মাইক্রোভোল্ট, অপশান ডিতে বলেছে ওরস্টেড। তোমরা জানো যে ধারকত্বের একক হয় ফ্যারাড হয়। সেখান থেকে ফ্যারাডকে যদি আমরা পিকোফ্যারাডে কনভার্ট করি, বা পিকোফ্যারাডটাও একটা ধারকত্বের একক হয়, 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10⁻12 ফ্যারাড হয়। তাহলে একের দাগের অপশান কোনটা ঠিক হবে? একের দাগের অপশান এ। এরপর দুয়ের দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি ফাঁপা গোলককে একই বিভবে আহিত করা হলো, ফলে ফাঁপা গোলকে আধান বেশি হবে, উভয়ের আধান একই থাকবে, কেবলমাত্র ফাঁপা গোলকে আধান থাকবে। অপশান ডি বলেছে নিরেট গোলকে বেশি আধান থাকবে। তাহলে দেখো, কিউ ইকুয়াল টু আমরা সিভি জানি, তাহলে ভিটা যদি একই হয় তাহলে কিউটাও কী হবে? একই হবে। তাহলে ওটা ফাঁপা বা নিরেট ওটার উপর কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে অপশান কোনটা হবে? যে অপশান বি হবে, উভয়ের আধান একই হবে। এরপর তিনের দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককে তার ধারকত্ব হবে। অপশান এতে বলেছে 10⁻³ অপশান বিতে বলেছে 10⁻6 অপশান সিতে বলেছে 1.1 ইন্টু 10⁻10 অপশান ডিতে বলেছে 9 ইন্টু 10⁹। তাহলে এখানে আর কত বলেছে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 মিটার। তাহলে আমরা এসআই ইউনিট সিস্টেমে কি জানি, যে সি ইকুয়াল টু হয় 4πε0 আর, আর এটা এসআইতে। আর যদি সিজিএসে করি তাহলে সি ইকুয়াল টু কী হয়? আর হয়, সিজিএস। হ্যাঁ, তাহলে আমরা এসআইতে নেব। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব সি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে আর বলে দিয়েছে 1 মিটার, 1/4πε0 এর মান বসিয়ে দিই, কত হবে? আমরা জানি 1/4πε0 এর মান হয় 9 ইন্টু 10⁹। হ্যাঁ, শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা। তাহলে এখানে এর অনন্যক, তাহলে কি হবে? 1/9 ইন্টু 10⁹, হ্যাঁ, ইন্টু আর কত? 1 মিটার। তাহলে এটা কত হচ্ছে? তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে যে 10⁻৯ ফ্যারাড। এটাকে যদি কনভার্ট করে দাও তাহলে 1.11 ইন্টু 10⁻10 ফ্যারাড। হ্যাঁ, এখানে তাহলে অপশান কোনটা আছে? অপশান সি হবে। তাহলে 3-এর দাগের অপশান সি। এরপর 4-এর দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি গোলকাকার তরল বিন্দু ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুটি পরিণত হলো, প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে? তাহলে এখানে একটা ধরো গোলক ছিল, হ্যাঁ, সেই গোলকটাকে ভেঙে 8টা বিন্দু করেছে। তাহলে এখান থেকে কটা হয়েছে? 8টি তরল বিন্দু। তাহলে নিশ্চয়ই এই যে 8টি তরল বিন্দুর মোট যে আয়তন, 8টি তরল বিন্দুর মোট আয়তন এটার সঙ্গে সমান। তাহলে আমরা যদি বড় গোলকের ব্যাসার্ধ আর ধরি এবং ছোট গোলকগুলির ব্যাসার্ধ যদি স্মল আর ধরি, তাহলে আমরা লিখতে পারি যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 ইন্টু স্মল আর। তাহলে দেখো বড় গোলকটার ব্যাসার্ধ কত বলেছে?
বড় গোলকের ধারকত্ব কত বলেছে, যদি আমরা সেটাকে সি দিয়ে লিখি তাহলে 1 মাইক্রোফ্যারাড বড় গোলকের ধারকত্ব। আমরা জানি যে কোনো ইউনিট সিস্টেমে যদি সিজিএস হোক কি এসআই, সি ভেরিজাস কি হয়, আর হয়। তাহলে সি ভেরিজাস যদি আর হয়, আমি যদি প্রথমটাকে ধরো C1 ধরে নিই, বড় গোলকের যে ধারকত্ব, এবং ছোট গোলকের ধারকত্বকে যদি আমরা C2 দিয়ে প্রকাশ করি, তাহলে নিশ্চয়ই R1/R2 হবে। এই R1টা কি, বড় গোলকের ব্যাসার্ধ, R2 কি, ছোট গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে যেহেতু তোমাকে C2 ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে C2 = কত পাবে, যে R2/R1 ইন্টু C1। R2 কি, তাহলে এখানের অনুযায়ী যদি আমরা লিখি, R2 কি হবে, ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর, ডিভাইডেড বাই বড় গোলকের ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, তাহলে R/R ইন্টু C1। তাহলে আর কত, দেখো R/R, এখান থেকে কী পাবে, স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর = কী হবে, 1/2। তাহলে এখানে দেখো C1/2, তাহলে দেখো এটা কত হবে, 1/2 মাইক্রোফ্যারাড। তাহলে অ্যান্সার কত হবে, 4 দাগের এ। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলো 5 দাগ কী বলেছে। 5 দাগ বলেছে যে 64টি বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো। যদি প্রতিটি বিন্দু ধারকত্ব সি, বিভব ভি, আধান কিউ হয়, তাহলে বড় বিন্দুর ধারকত্ব কত হবে। এখানে একই রকমভাবে আমরা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ = 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে দেখো আর = পাবে 4R, পাবে 4R। তাহলে প্রত্যেকটা ছোট যদি ধারকত্ব হয়, বিন্দুর ধারকত্ব সি, বিভব ভি এবং আধান কিউ, তাহলে বড়টার কত হবে। তাহলে আমরা জানি যে সি ভেরিজাস আর হয়, যে ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। তাহলে C1/C2 = কত হবে, আমরা যদি ছোটোগুলোকে প্রথমে ধরি, মানে যেটা তোমাকে বলেছে 64টি মিলিত হয়ে বড় বিন্দু গঠন করেছে, তাহলে আমরা C2 বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে R1/R2, তাহলে C2 = R2/R1 ইন্টু C1। তাহলে দেখো R2টা কি, R2 নিশ্চয়ই বড় গোলকটার যে ব্যাসার্ধ সেটা কত, দেখো আর, এটা আমরা আর লিখতে পারি। ছোট গোলকের ব্যাসার্ধ কত, স্মল আর, ইন্টু C1 কত, এর যে C1 মানে তোমার ছোট গোলকগুলোর যে ধারকত্ব কত, সি। তাহলে এখান থেকে আমরা দেখো R/R ক্যালকুলেশন করতে পারবো। তাহলে R/R = কত, 4। তাহলে এখানে 4 ইন্টু সি। অপশান কোনটা হবে, অপশান দেখো 5এরটা বলেছে, অপশান বি। তাহলে 5 দাগের অপশান বি, আগেরটার মতো সহজ, এটাও নিশ্চয় বুঝতে পেরেছ। 6টা দেখো কি বলেছে, যে দুটি গোলাকার পরিবাহী এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার, তাদের মধ্যে দূরত্বের ব্যবধান 5 সেন্টিমিটার। পরিবাহী দুটি সুষমভাবে আহিত। যদি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়, তবে সাম্যাবস্থায় এ ও বি গোলকদ্বয়ের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত হবে। তাহলে এখানে একটা ছোট গোলক আছে, তার ব্যাসার্ধ কত, এটা যদি আর ধরি, এখানে একটা বড় গোলক আছে, তার ব্যাসার্ধকে যদি আমরা ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে আর = বলেছে কত, 1 মিলিমিটার। তাহলে আর = 1 মিলিমিটার, ক্যাপিটাল আর = 2 মিলিমিটার। এবং এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, যে ডিস্টেন্স, এটা কত বলেছে না 5 সেন্টিমিটার। তাহলে এই দূরত্ব কত, 5 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি বের করতে হবে, যে পরিবাহী দুটি সুষমভাবে আহিত। যদি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়, ধরো এই দুটি পরিবাহীকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে বলেছে যে গোলকদ্বয়ের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত হবে। দেখো যখনই তার দিয়ে যুক্ত করে দিয়েছে, নিশ্চয়ই আধানের চলাচল হবে। কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে আধান চলাচল হবে না, উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে। কতক্ষণ হবে, যতক্ষণ না বিভব তাদের সমান হয়ে যায়।
তাহলে এখানে তোমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে। দেখো যেটা বলছিলাম যে বিভব সমান হবে, তাহলে এখানে দেখো আর আর বলে দিয়েছে, মানে দুটো পরিবাহী গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই আমরা C1/C2 অনুপাত ক্যালকুলেশন করতে পারবো, যে 1/2 হবে, কারণ আমরা C ভেরিজাস আর জানি। তাহলে C1/C2 ইকুয়াল টু কত হবে না 1/2। এরপর দেখো যে যেহেতু বিভব সমান, তাহলে বিভব যদি সমান হয় তাহলে আমাদের কি হবে, দেখো C ইকুয়াল টু আমরা কি জানি, C ইকুয়াল টু Q/V। তাহলে C1/C2 ইকুয়াল টু বলতে পারি যে Q1/Q2 ইন্টু V2/V1। দেখো ভি যেহেতু একই আছে, হ্যাঁ ভি যেহেতু একই আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা এটা এক, তাহলে C1/C2 ইকুয়াল টু Q1/Q2। দেখো এখানে তোমায় কি বের করতে বলছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত। আমরা ই ভেরিজাস কি জানি যে Q/R², ই ভেরিজাস Q/R²। তাহলে এখানে E1/E2 ইকুয়াল টু কী পাবো, যে Q1/Q2 ইন্টু R2² দুটো যদি আলাদা আলাদা ধরি, হ্যাঁ তাহলে এটা আমাকে বের করতে হবে। দেখো Q1/Q2 কত পেয়েছি, C1/C2, এটা আমরা ভ্যালু জানি এখানে 1/2 ইন্টু R2/R1² দেখো R2 মানে কোনটা, এখানে আমি R2কে আমি ক্যাপিটাল আর বলতে পারি, R1কে স্মল আর বলতে পারি, তাদের স্কোয়ার। তাহলে C1/C2 কত, এখান থেকে দেখো 1/2 ইন্টু R/R কত 2, এটা তাহলে এখানে 2² মানে কত 4, তাহলে 2। তাহলে দেখো E1:2 কত পেলাম, যে 2:1। তাহলে দেখো অপশান কোনটা আছে, অপশান সি হবে, তাহলে অপশান সি। এরপর 7 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। 7 দাগের কোশ্চেন বলেছে যে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটি ভেঙে গিয়ে 8টি সমান ব্যাসার্ধের ছোট ফোঁটা তৈরি করে, প্রতিটি ছোট ফোঁটার ধারকত্ব কত। আচ্ছা এটা আগেও ছিল বোধ, হ্যাঁ আগে দেখো 4টার সঙ্গে সমান, তাহলে এটা শুধুটা দিয়ে দিয়েছি। এরপর 8 দাগের কোশ্চেন দেখো, 8 দাগের কোশ্চেন কি বলেছে। 8 দাগের কোশ্চেন বলেছে যে n সংখ্যক একই ধরনের ছোট ফোঁটার প্রত্যেকটিকে ভি ভোল্ট বিভবে আহিত করা হলো, তাদের জুড়ে একটি বড় ফোঁটা তৈরি করা হলে বড় ফোঁটাটির বিভব কত হবে, আগের মতো কোশ্চেন। তাহলে এখানে ধরে নেই যে ছোট ফোঁটাগুলির ব্যাসার্ধ স্মল আর এবং বড় ফোঁটার ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে এদের মধ্যে রিলেশন বের করে আমরা জানি শর্তানুযায়ী যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে দেখো আর ইকুয়াল টু n⁻1/3 ইন্টু আর পাবে, এটা আর এবং ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক। তাহলে তোমাকে বের করতে হবে যে বড় ফোঁটাটির বিভব কত। তাহলে আমরা ভি ইকুয়াল টু কি জানি, যে ভি ইকুয়াল টু Q/C। তাহলে এখান থেকে যদি আমরা বের করি যে প্রথম ফোঁটাটির বিভব ধরলাম V1, দ্বিতীয় যে বড় ফোঁটা তার বিভব ধরলাম V2, এবং প্রথমটির আধান ধরলাম Q1, দ্বিতীয়টির আধান ধরলাম Q2। তাহলে এখানে কি পাবো, Q1/Q2 ইন্টু C2/C1। তাহলে দেখো এখানে আমাকে ছোট ফোঁটাটির বিভব কত বলেছে, ভি। তাহলে নিশ্চয়ই V1 ইকুয়াল টু ভি, V2 ইকুয়াল টু, আমি V2 রেখে দিই। Q1/Q2 দেখো, Q1টা কি না ছোট জলবিন্দুর আধান, Q2 কি বড় জলবিন্দুর আধান। যেহেতু n সংখ্যক ছোট জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু গঠন করেছে, তাহলে নিশ্চয়ই Q1/Q2 ইকুয়াল টু কত হবে 1/n। Q1টা কি ছোট জলবিন্দুর আধান, Q2 কি বড় জলবিন্দুর আধান, তাহলে নিশ্চয়ই Q1/Q2 ইজ ইকুয়াল টু কত না 1/n। তাহলে এখানে 1/n লিখে দিই।
এরপর দেখো C2/C1 যে দুটো ধারকত্বের অনুপাত, তাহলে ধারকত্বের সঙ্গে দেখো ব্যাসার্ধের সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি C2 জায়গায় ক্যাপিটাল আর, C1 এর জায়গায় স্মল আর। তাহলে দেখো এখানে আমরা কি পাবো যে V/V2 = 1/n ইন্টু দেখো R/r = কত, n⁻1/3। দেখো এটা হয়ে যাচ্ছে n⁻−2/3। তাহলে এখানে আমরা কি পাবো যে V2 = n⁻2/3 ইন্টু V। তাহলে দেখো বড় জলবিন্দুর বিভব কত পেলাম যে n⁻2/3 ইন্টু V। দেখো অপশান বি মিলে গেছে। হ্যাঁ, কিছু নেই, প্রবলেমগুলো বুঝে গেলে প্রবলেমগুলোতে কিছু নেই। এরপর 9 দাগের কোশ্চেন দেখো, 9 দাগের কোশ্চেন কি বলেছে যে দুটি আহিত পরিবাহীকে একটি সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে একটি পরিবাহী থেকে অন্যটিতে আধান প্রবাহিত হবে যতক্ষণ না, অপশান এতে বলেছে উভয়ের আধান সমান হয়, অপশান বি বলেছে উভয়ের ধারকত্ব সমান হয়, অপশান সি বলেছে উভয়ের বিভব সমান হয়, অপশান ডি বলেছে উভয়ের শক্তি সমান হয়। তাহলে এটা তোমরা সহজেই বলতে পারবে দুটো পরিবাহীকে, আহিত পরিবাহীকে যখন যুক্ত করবে, একটা আহিত পরিবাহী থেকে অন্য আহিত পরিবাহীতে আধান কতক্ষণ যাবে, যতক্ষণ না তাদের বিভব সমান হয়। তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান সি। তাহলে 9 দাগের অপশান সি। এরপর 10 দাগের কোশ্চেন দেখো কি বলেছে যে R1 এবং R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হতে হবে যাতে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হয়, অপশানগুলো বলেছে। তাহলে এটা দেখো আধানের যে বন্টন সেখান থেকে পেয়ে যাবে যে এখানে R1 R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি পরিবাহী তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। তাহলে এখানে σ1 যদি আমরা ক্যালকুলেশন করি Q1/4πr1²। আমি ধরলাম প্রথম যে আহিত পরিবাহী তাদের আধান কত Q1, তার ব্যাসার্ধ কত R1। σ2 = কত যে Q2/4πr2²। তাহলে এখানে σ1/σ2 = কী পাবে যে Q1/Q2 ইন্টু R2² এরপর তোমরা Q1/Q2 কী করে পাবে, আমরা জানি যে সাধারণ বিভব V = Q1/C1 = Q2/C2, দুটোকে যোগ করে দাও, Q1 + Q2 /C1 + C2। দেখো Q1 + Q2 = মোট চার্জ /C1 + C2। এটা যদি তুলনা করো তাহলে Q1 = কী পাবে যে Q/C1 + C2 ইন্টু C1। Q2 = কত Q ইন্টু C2 /C1 + C2। তাহলে Q1/Q2 কত, দেখো Q1/Q2 কত C1/C2 ইন্টু R2² /R1²। তাহলে আবার দেখো আমরা জানি যে সি ভেরিজিয়াস কী হয়, আর হয়। তাহলে নিশ্চয় আমরা লিখতে পারি যে C1/C2 = R1/R2। তাহলে এটা কি হচ্ছে দেখো যে R2/R1। তাহলে σ1 এবং σ2 অনুপাত কত যে R2/R1। দেখো অপশান বিতে আছে, এটা তোমাদের প্রবলেমেই এটা তোমাদের বইতেই আছে। এরপর 11 দাগের কোশ্চেন দেখো, 11 দাগের কোশ্চেন কি বলেছে যে C1 ও C2 = C1 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে সুইচের সঙ্গে যুক্ত করা হলো। প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় C1 ধারকটির আধানের পরিমাণ ছিল Q। যখন সুইচটি বর্তনীর সাথে আবদ্ধ করা হলো তখন স্থিতাবস্থায় ধারকগুলির আধান কত হয়। তাহলে এখানে একটা সার্কিট বলে দিয়েছে, তাহলে সার্কিটটা এঁকে নাও। তাহলে উপরে একটা ধারক আছে, তার ধারকত্ব কত C1, চার্জ কত Q। এখানে একটা ধরো চাবি আছে, তারপর নিচে একটা ধারক আছে, তার ধারকত্ব কত C2 = 2C1। সেখান থেকে একটা
রেজিস্ট্যান্স এরকমভাবে লাগানো আছে। তাহলে এটা হচ্ছে আর, এটাতে আধান কত কিউ, এটাতে কিন্তু প্রথমে আধান ছিল না। তারপর যখন সুইচ অন করা হয়েছে সেই অবস্থায় এতে আধান কত, এতে আধান কত। তাহলে দেখো যে মোট যে আধান সেটা কত, কিউ। তাহলে এখানে নিশ্চয়ই আধানের বন্টন হচ্ছে, দেখো এটা আমরা আগে করেছি, কিউ ওয়ান ইকুয়াল টু কত, কিউ ওয়ান ইকুয়াল টু দেখো কিউ ইন্টু সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে সি ওয়ান কত, সি ওয়ানটা সি ওয়ান থাক, তাহলে কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু ইকুয়াল টু দেখো টু সি ওয়ান, তাহলে থ্রি সি ওয়ান। তাহলে দেখো কিউ বাই থ্রি। কিউ টু কত দেখো কিউ ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, তাহলে কিউ ইন্টু টু সি ওয়ান ডিভাইডেড বাই থ্রি সি ওয়ান ইকুয়াল টু দেখো 2/3 কিউ। তাহলে কিউ ওয়ান কত, কিউ বাই থ্রি, কিউ টু কত 2/3 ইন্টু কিউ। তাহলে অপশান দেখো অপশান বি। এগুলো তোমরা নিজেরা পারবে। এরপর 12টা করে দেওয়া আছে। 13 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। 13 দাগের কোশ্চেন বলেছে যে কয়েকটি ধারককে একই পরিমাণে চার্জ করা হলো, ধারকগুলির প্লেট দুটির মধ্যে বিভব প্রভেদ এর সাথে ধারকত্বের পরিবর্তন নিচের যে লেখচিত্রের সাহায্যে দেখা যায় তা হলো। তাহলে দেখো আমরা কিউ ইকুয়াল টু কি জানি, সিভি জানি। তাহলে ভি এর সঙ্গে সি এর, সি ভেরিজিয়াস 1/ভি। দেখো এটা গ্রাফ কীরকম হবে, আয়তকার পরাবৃত্ত, যেটা আমরা পড়েছিলাম যে বয়েলের সূত্র, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেখান থেকে পি এবং ভি এর যে গ্রাফ পেতাম, কী পেতাম, আয়তকার পরাবৃত্ত। তাহলে এখানে আয়তকার পরাবৃত্ত কোনটা, এদিকে ভি এদিকে সি, গ্রাফটা দেখো এরকম। তাহলে অপশান কি হবে, অপশান ডি হবে। এরপর 14 দাগের কোশ্চেন দেখো কি বলেছে যে যখন একটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তনীতে আদৌ প্রবাহ হয় না, বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয়, তারপর বন্ধ হয়ে যায়। বর্তনীতে প্রবাহ বাড়তে থাকে, একটি সর্বাধিক মানে পৌঁছয় যখন ধারকটি ব্যাটারির ভোল্টেজ সমান বিভব প্রভেদ লাভ করে, বর্তনীতে একটি পরিবর্তিত তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এটা আমরা জানি চার্জিংয়ের সময় কি হয়, চার্জিংয়ের সময় চার্জিং প্রবাহের যে মানটা সেটা কি হয়, যে পরপর যখন আমরা চার্জিং করি, ধরো এখানে তুমি একটা সমান্তরাল পাত ধারক নিয়েছো, দিয়ে সেখান থেকে ধরো একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিয়েছো। তাহলে ব্যাটারির সঙ্গে যোগ করে দিলে চার্জিং প্রবাহটা সবসময় প্রথমে কী থাকে, বেশি থাকে, তারপর পরপর আস্তে আস্তে কমতে থাকে। এক সময় কী হয়, বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হয়, যখন তড়িৎ উৎসের যে তড়িৎ চালক বল সেটা যখন ব্যাটারির সমান্তরাল পাত ধারকের যে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তার সঙ্গে যখন সমান হয়ে যাবে, তখন ওই যে চার্জিং প্রবাহটা বন্ধ হয়ে যায়। তাহলে প্রথমে কী হচ্ছে, চার্জিং প্রবাহ পাচ্ছি, একটা সময় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন অপশানটা হবে, যে অপশান বি হবে, বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহিত হয়, তারপর প্রবাহ শূন্য হয়ে যায়, অপশান বি হবে। তারপর 15 দাগের কোশ্চেন দেখো। 15 দাগের কোশ্চেনে কি বলেছে যে একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো, তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয়, তাহলে অপশান কি বলেছে, এতে বলেছে ধারকের আধান বৃদ্ধি পাবে, অপশান বি বলেছে পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, অপশান সি বলেছে ধারকত্ব বৃদ্ধি পাবে, অপশান ডি বলেছে ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে। তাহলে সমান্তরাল পাত ধারককে ব্যাটারি থেকে বিযুক্ত করে দিয়েছে, হ্যাঁ, তাহলে আহিত করে তারপর বিযুক্ত করেছে। নিশ্চয়ই যেহেতু ব্যাটারিকে বিযুক্ত করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই ওই যে ধারকে আধানের যে পরিমাণটা সেটা বাড়বেও না আর কমবেও না, তাহলে আধান বৃদ্ধি হবে না, অপশান এ হবে না। অপশান সি দেখো ধারকত্ব বৃদ্ধি পাবে, ধারকত্ব কি বৃদ্ধি পাবে, দেখো ধারকত্ব কার উপর ডিপেন্ড করে, সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে রাশিমালা, কে এপসাইলন নট আলফা বাই ডি, কেটা কি পরাবৈদ্যুতিক যে ধ্রুবক, তার মান এপসাইলন নট কি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসাইলন কি হয় পাত দুটির যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডি কি হয় পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো দূরত্বকে বাড়াচ্ছে, দূরত্ব যদি বাড়াও সি কি হবে, কমবে, তাহলে নিশ্চয়ই অপশান সিও হবে না। অপশান ডি দেখো ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে, ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে। তাহলে ইউ ইকুয়াল টু কি জানে সঞ্চিত শক্তি, কিউ স্কোয়ার বাই 2c।
দেখো সি যদি চেঞ্জ হয় নিশ্চয়ই ইউ চেঞ্জ হবে। তাহলে ইউটা দেখো বাড়ছে কি কমছে সেটা দেখো। যদি ডি বাড়ে তাহলে সি হবে কমবে, তাহলে এটা যদি কমে তাহলে ইউ কী হবে বাড়বে, তাহলে অপশান ডিও হবে না। অপশান বি দেখো, পাত দুটির মধ্যে বিভব বৈষম্য বৃদ্ধি পায়, বিভব বৈষম্য বৃদ্ধি পাবে। দেখো বিভব বৈষম্য কেন বৃদ্ধি পাবে? আমরা জানি যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে যে কোনো একটা পাতের জন্য বা দুটো পাতের জন্য এর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত হয়, যে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। হ্যাঁ, যদি আমরা বায়ু মাধ্যম ধরি তাহলে সিগমা বাই এপসাইলন হয়। ভি ইকুয়াল টু কী হয় আমরা জানি ই ইন্টু ডি, তাহলে ভি ইকুয়াল টু কী হচ্ছে সিগমা ডি বাই এপসাইলন নট। তাহলে ডি যদি বাড়ে দেখো দুই পাতের মধ্যে বিভব বৈষম্য কী হচ্ছে বাড়বে, তাহলে অপশান কী হবে, অপশান বি হবে। তাহলে 15 দাগের অপশান বি। এরপর 16 দাগের কোশ্চেন দেখো, 16 দাগ কী বলেছে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সঙ্গে সমানুপাতিক। তাহলে এন এর মান কত, এটা তোমরা এখান থেকে পেয়ে যাবে যে সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে মধ্যবর্তী দূরত্বে যদি এন ঘাতের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে নিশ্চয়ই এখানে ডি এর ঘাত কত 1, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু -1। এরপর 17 দাগের কোশ্চেন দেখো, 17 দাগের কোশ্চেন কী বলেছে, 17 দাগের কোশ্চেন বলেছে যে একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ভর করে পাত দুটির বেধের উপর, করে না, পাত দুটির সঞ্চিত আধানের উপর, করে না, পাত দুটির বিভব পার্থক্যের উপর, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। দেখো এখানে সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, ডি এর উপর ডিপেন্ড করছে। তাহলে 17 দাগের অপশান ডি। এরপর 18 দাগের কোশ্চেন দেখো, 18 দাগের কোশ্চেন কী বলেছে যে একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির ব্যবধান ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ধাতব ঢোকানোর পরে এবং আগে ধারকত্বের অনুপাত কত? তাহলে আমরা সি ইকুয়াল টু কী জানি, কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে ডিটা যদি d/2 হয়ে যায় তাহলে নিশ্চয়ই এই যে সিটা কত হবে, 2c হয়ে যাবে। তাহলে ধাতব পাত ঢোকানোর পরে এবং আগে ধারকত্বের অনুপাত কত হবে, দেখো 2:1 হবে। পরে কত হয়েছে 2c, আগে কত ছিল c ছিল, তাহলে অনুপাত কত হবে 2:1। তাহলে অপশান কী হবে, অপশান এ। এরপর 19 দাগের কোশ্চেন দেখো, 19 দাগের কোশ্চেন কী বলেছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, তাহলে ধারকত্ব কত? তাহলে এখানে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে মানে আমরা সি ইকুয়াল টু কী জানি যে 4 পাই এপসাইলন নট আর যদি শূন্য মাধ্যমে হয় এবং এই ইউনিট সিস্টেমটা যদি আমরা এসআইতে নিই, আবার সি ইকুয়াল টু আর কখন হয় না, সিজিএস ইউনিট সিস্টেম যখন আমরা নিই। অন্য যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যদি ধরো ওই পরিবাহী থাকে তার ধারকত্ব কী হয় না, সি ইকুয়াল টু আমরা জানি যে 4 পাই কে এপসাইলন নট আর, এটা হচ্ছে এসআইতে, আর সিজিএসে কী হবে যে কে ইন্টু আর, এটা সিজিএসে। তাহলে দেখো এখানে যেহেতু পরাবৈদ্যুতিক মাধ্যমে রেখেছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত 8, তাহলে এর ধারকত্ব কত হবে দেখো কে ইন্টু আর। তাহলে এটা যদি সি ড্যাস্ট হয়ে যায় 8 ইন্টু 10, তাহলে 80 স্ট্যাট ফ্যারাড। এটা মানে কি ইয়েসু ধারকত্ব। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ হবে। এরপর 20 দাগের কোশ্চেন কি বলেছে দেখো যে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো এবং তারপর ব্যাটারিটি ধারকের সঙ্গে বিযুক্ত করা হলো। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। এখন পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো, অপশান এতে বলেছে কে স্কোয়ার, অপশান বিতে বলেছে 1/k, বিতে বলেছে কে, সিতে বলেছে 1/k, অপশান ডিতে বলেছে 1/k স্কোয়ার। তাহলে এখানে ধরো, আচ্ছা উপরে করি এটা, ধরো এখানে একটা ধারক আছে, সেই ধারককে কী করেছে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছে। ধরো এটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছে, এটা ধরো গ্রাউন্ড আছে, তাহলে এখানে ব্যাটারি লাগিয়ে দিয়েছে। তাহলে ব্যাটারি লাগিয়ে দিয়ে তারপর কি করেছে যে তারপর বিযুক্ত করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই ব্যাটারিকে বিযুক্ত করে দিয়েছে মানে এই যে ধারকটা নিশ্চয়ই চার্জড হয়ে গেছে।
আমি ধরলাম যে এতে কিউ পরিমাণ আধান সঞ্চিত হয়ে গেছে। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম দ্বারা পূর্ণ করে দিয়েছে। তাহলে এর ভিতর একটা ধরো মাধ্যমকে ঢুকিয়ে দিয়েছে, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত না কে। তাহলে বলেছে যে বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে। তাহলে বিভব পার্থক্য, হ্যাঁ, যেটা আমরা আগে করছিলাম, যে এটা এখানে করছিলাম, দেখো যে বিভব ইকুয়াল টু সিগমা ডি বাই এপসাইলন নট। তাহলে সিগমা ডি বাই এপসাইলন নটটা যখন পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখবে, ভি ইকুয়াল টু কত হবে, যে সিগমা ডি বাই এপসাইলন। এটাকে আমরা লিখতে পারি সিগমা ডি বাই কে এপসাইলন নট। তাহলে দেখো যে ভিটা কোন গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হচ্ছে, দেখো 1/k। দেখো একটা এক্সট্রা টার্ম অ্যাড হচ্ছে 1/k। তাহলে 1/k শূন্য মাধ্যমে কী হতো, সিগমা ডি বাই এপসাইলন নট। এখানে কি হচ্ছে, সিগমা ডি বাই কে এপসাইলন নট। তাহলে 1/k গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হচ্ছে। তাহলে অপশান কি হবে, অপশান সি হবে। এরপর 21 দাগের কোশ্চেন দেখো, 21 দাগের কোশ্চেন কে বলেছে যে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারক একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখা হলো। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। এখন পাত দুটির আধান যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো। তাহলে আমরা সি ইকুয়াল টু কী জানি, যে সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, এটা জানি। তাহলে এখন যদি পাত দুটির আধান যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে, দেখো কে যখন ঢুকিয়ে দিয়েছে, আগে ধরো কে ছিল না, তখন সি ইকুয়াল টু কত, এপসাইলন নট আলফা বাই ডি। যখন কে ঢুকিয়েছে সি কত হয়েছে, কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে সিটা বেড়ে যাচ্ছে। তাহলে সি যদি বাড়ে কিউ কি হবে, কিউ বেড়ে যাচ্ছে, আমরা কি জানি, সি জানি। তাহলে এখানে সি যদি বাড়ে তাহলে কিউ কত হবে, বাড়বে। তাহলে কত গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে, কে গুণনীয়ক। দেখো এখানে সি ইকুয়াল টু যদি কে এপসাইলন নট আলফা বাই ডি হয়, তাহলে কিউ ইকুয়াল টু নিশ্চয়ই তার আগে যেটা ছিল এখন সেটা কি হবে, কে ইন্টু কিউ হয়ে যাবে। তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান বি। এরপর 22 দাগের কোশ্চেন দেখো কি বলেছে যে একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইলেকট্রিক ধ্রুবক বলেছে 2, সেটির ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তাহলে সেটির ধারকত্ব কত হবে। তাহলে আমরা জানি যে পরাবৈদ্যুতিক ধ্রুবককে যোগ করলে ধারকত্ব কি হয়, বেড়ে যায়। তাহলে ওইটা যখন সরিয়ে দিচ্ছে তাহলে আগের কি হয়েছে, অর্ধেক হয়ে যাবে, c/2 হয়ে যাবে। তাহলে অপশান কি হবে, অপশান ডি হবে। এরপর 25 দাগের কোশ্চেন দেখো, 25 দাগের কোশ্চেন কি বলেছে যে একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটি ধারককে আহিত করা হলো ও পরে তড়িৎ কোষটি বিচ্ছিন্ন করা হলো। কোষটির তড়িৎ চালক বল ভি, ধনাত্মক পাত্রীতে প্লাস কিউ আধান দেওয়া হলো। ধারকের নতুন প্রান্তীয় বিভব প্রভেদের মান কত। অপশান এতে বলেছে ভি, অপশান বিতে বলেছে ভি প্লাস কিউ বাই সি, আর অপশান সিতে বলেছে ভি প্লাস কিউ বাই 2c, অপশান ডি বলেছে কোনোটি নয়। এর আগে দেখো 23-24 করে দেওয়া আছে, তোমরা নিজেরা করে নিতে পারবো এখান থেকে। তাহলে এখানে একটা ধরো আহিত ধারক, এখানে একটা ধরো আহিত ধারাও আছে, তাদের কি করেছে, তড়িৎ কোষ যোগ করে তারপর আহিত করে বিচ্ছিন্ন করে দিয়েছে। কোষটির তড়িৎ চালক বল কত, ভি। তাহলে এতে নিশ্চয়ই যে বিভব কত হয়ে আছে, ভি আছে। এরপর কি করেছে, এই ধনাত্মক পাতে প্লাস কিউ চার্জ দিয়েছে। তাহলে প্লাস কিউ চার্জ দিলে বলেছে এই নতুন সিস্টেমে এই ধারকের দুই পাতের মধ্যে বিভব প্রভেদ কত। তাহলে দেখো আগে আমার ভি আছে, তার সঙ্গে কিছু অ্যাড হবে। কার জন্য অ্যাড হবে, এই যে পাতে পজিটিভ আধান দিয়েছে তার জন্য। তাহলে ওই পাতের যদি আমরা তলমাত্রিক ঘনত্ব, আধানের যে তলমাত্রিক ঘনত্ব যদি আমরা সিগমা ধরি এবং পাতের ক্ষেত্রফল যদি আলফা ধরি, দেখো শুধুমাত্র এটার জন্য আমি ক্যালকুলেশন করছি। আগে আমার ভি আছে সেটা ছেড়ে দিলাম, যে প্লাস কিউ চার্জ দেওয়ার ফলে যে ওই ধনাত্মক পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হয়েছে সিগমা, এবং পাতের ক্ষেত্রফল ধরলাম আলফা, এবং এই পুরো সিস্টেমটা ধরো বায়ুতে আছে। তাহলে এই পাতের জন্য এখানে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, আমরা জানি যে সিগমা বাই 2 এপসাইলন নট।
তাহলে এখানে বিভব কত হবে? বিভব ইকুয়াল টু কী হবে আমরা জানি ই ইনটু ডি, তাহলে সিগমা ডি বাই 2 এপসাইলন নট। আবার সিগমা সমান আমরা কি জানি? তলমাত্রিক ঘনত্ব। তাহলে কিউকে নিশ্চয়ই আলফা দিয়ে ভাগ করলে আমরা সিগমা পেয়ে যাব। তাহলে কিউ ডি বাই 2 আলফা এপসাইলন নট। আবার দেখো আমরা সি ইকুয়াল টু কী জানি? সি ইকুয়াল টু জানি যে এপসাইলন নট আলফা বাই কত? ডি, যদি এটা বায়ুতে থাকে। তাহলে এখানে রিপ্লেস করে দাও যে এপসাইলন নট আলফা, দেখো এই যে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, এটা কি হচ্ছে সি, তাহলে এখানে কি হবে? 1/c হয়ে যাবে। তাহলে কিউ বাই 2c। তাহলে দেখো এখানে অপশান মিলেছে নাকি? দেখো হ্যাঁ মিলে গেছে। আগে ছিল ভি, এখান কত হয়েছে? কিউ প্লাস 2c। তাহলে অপশান কি হবে? ভি প্লাস কিউ বাই 2c। দেখো অপশান আছে কোনটা? অপশান সি আছে। তাহলে 25-এর দাগের অপশান কোনটা হবে? অপশান সি হবে। আচ্ছা, এরপর একটা প্রবলেমে আসি, যে প্রবলেমটা তোমাদের এই চ্যাপ্টারে ভাইটাল প্রবলেম, বা এটা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। ধরো তোমাকে বললো এখানে একটা সমান্তরাল পাতধারক আছে, তোমাকে বলা হলো এই সমান্তরাল পাতধারকের যে ধারকত্ব সি, বা এটা সি নট বলতে পারো, ধারকত্ব সি নট। এরপর বলা হলো তোমাকে এই ধারকটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে আহিত করে দেওয়া হয়েছে। আহিত করে দেওয়ার পর ওই যে তড়িৎ কোষটার সাহায্যে এই ধারককে আহিত করে দিয়েছো, সেটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তাহলে ব্যাটারির সাহায্যে আহিত করার পর বিচ্ছিন্ন করে দেওয়া হলো। কাকে? ব্যাটারিকে। এরপর বলল যে ধরো আহিত করে তারপর ধরো ধারকত্ব সি নট, এর ধরো আধান ধরো কিউ নট, আর দুই পাতের মধ্যে বিভব পার্থক্য ধরো ভি নট, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওর মধ্যে ই নট, আর ধরো তড়িৎ স্থিতিশক্তি যেটা ধরো ইউ নট। এরপর তোমাকে বললো যে ব্যাটারি বিচ্ছিন্ন করে দিয়েছো। এরপর তোমাকে বললো যে এই ধারকের ভেতর একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকানো হয়েছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত না? কে। এই নতুন অবস্থায় ধারকত্ব হয়েছে ধরো সি, আধান হয়েছে কিউ, বিভব হয়েছে ভি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে ই, এবং তড়িৎ স্থিতিশক্তি হয়েছে ইউ। তাহলে বললো কোনটা ইকুয়াল, কোনটা গ্রেটার, কোনটা লেস। তোমাকে বলতে হবে যে আগে ধারকত্ব বেশি ছিল না এখন বেশি, আগে আধান বেশি ছিল না এখন আধান বেশি, বা ইকুয়াল, এই এদের মধ্যে সম্পর্ক তোমাকে বললো। তাহলে কি করে আমরা ক্যালকুলেশন করব? দেখো, যেহেতু ব্যাটারির সাহায্যে আহিত করে দিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে ব্যাটারি, তাহলে নিশ্চয়ই ওই ধারকটা যে আধান পেয়েছে সেই যে আধানের মানটা সেটা কিন্তু আর বাড়বে না বা কমবেও না। তাহলে এখানে আমরা বলতে পারি যে আগে আধান যদি কিউ নট থাকে, এখন যদি কিউ হয়, তাহলে আধানটা কি না? ইকুয়াল। এটা মাথায় রাখবে যে যদি ব্যাটারিকে বিচ্ছিন্ন করে দেয় আহিত করার পর, তাহলে আধানটা কি হবে? একই থাকবে। এরপর দেখি সি এর কী পরিবর্তন হবে। সি এর কি কিছু পরিবর্তন হবে? দেখো এই কে এর উপর ডিপেন্ড করছে নাকি দেখে নাও। আমরা সি ইকুয়াল টু কী জানি? কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে দেখো কেটা অ্যাড করলে সি কী হচ্ছে? বাড়ছে। তাহলে নিশ্চয়ই এই সিটা ইজ গ্রেটার দেন সি নট। এরপর দেখো বিভব, আগে কি ছিল? ভি নট ছিল, এখন কত? ভি। তাহলে এদের মধ্যে কোনটা বেশি কম বা ইকুয়াল সেটা আমাকে বলতে হবে। দেখো ভি বাড়বে কি কমবে? সি যদি তোমার হচ্ছে বাড়ে, আধান যদি একই থাকে, আমরা ভি ইকুয়াল টু কী জানি? কিউ বাই সি। তাহলে কিউ যদি একই থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি যে V1 বাই V2 ইকুয়াল টু C2 বাই C1। C2 কি? পরিবর্তিত অবস্থায় ধারকত্ব। হ্যাঁ, বা এখানে আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা V1টাকে V0 লিখি, V2টাকে V লিখি, C2টাকে আমরা যদি C লিখি এবং C1টাকে যদি C0 লিখি,
তাহলে এখান থেকে দেখো যেহেতু সি ইজ গ্রেটার দেন সি নট, তাহলে এখানে আমরা বলতে পারি যে ভি নট ইজ গ্রেটার দেন ভি। দেখো এখানে সি ইজ গ্রেটার দেন যদি সি নট হয়, সি ইজ গ্রেটার দেন যদি সি নট হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে ভি নট ইজ গ্রেটার দেন ভি। তাহলে দেখো এটা ভি নটটা বেশি। এরপর আমরা দেখি যে তড়িৎ প্রাবল্য আগে ছিল ই নট, এখন হয়েছে ই। তাহলে ই নট এর থেকে বেশি হবে কি কম হবে কি সমান হবে, এটা আমাকে বলতে হবে। তাহলে দেখো যদি আমরা ভি ইকুয়াল টু ই ইন্টু ডি জানি, তাহলে ভি ভেরিজাস দেখো ই। তাহলে ভি যদি বাড়ে ইও কী হবে, বাড়বে। ভি যদি কমে ইও কী হবে, কমবে। তাহলে ভি যেহেতু কমছে, বিভব প্রভেদ যেহেতু কমছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কী হবে, কমবে। এরপর দেখি ইউ নট ইউ এর মধ্যে রিলেশন কি, কোনটা বেশি কম বা কোনটা সমান। এরপর দেখো যে যেহেতু এখানে আধানটা সমান, তাহলে ইউ ইকুয়াল টু আমরা কিউ স্কোয়ার বাই 2c। কিউটা সেম, সিটা কি হচ্ছে, দেখো সিটা বাড়ছে। তাহলে সি যদি বাড়ে ইউ কি হচ্ছে, কমবে। তাহলে ইউ কমছে। তাহলে বুঝতে পেরেছো, এটা আর কোনো ডাউট থাকবে না। এর পরের কন্ডিশন, এটা তো বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর যদি বিচ্ছিন্ন করা না হয়, ধরো আহিত করার পর বিচ্ছিন্ন করা হলো না ব্যাটারিকে, যে এখানে ব্যাটারির সঙ্গে যোগ আছে, হ্যাঁ ধরো এখানে ব্যাটারির সঙ্গে যোগ আছে, তাহলে এই মুহূর্তে যদি পরাবৈদ্যুতিক মাধ্যমকে ঢোকানো হয়, তাহলে এদের মধ্যে রিলেশান কী হবে। তাহলে এটা বুঝতে পেরেছো আগের কন্ডিশন। এরপরে নিউ কন্ডিশানে আসি, যে ধারককে আহিত করেছে, দিয়ে তারপর কি করেছে, ব্যাটারির সঙ্গে যুক্ত রেখে দিয়েছে। তাহলে এই সম্পর্কগুলো বা এই রাশিমালাগুলো, এদের সম্পর্ক কি হবে, এগুলোকে আমরা একটু মুছে নিই। তাহলে দেখো যেহেতু ব্যাটারির সঙ্গে যুক্ত করে রেখেছে, তাহলে নিশ্চয়ই আধানটা পরিবর্তন হতে পারে। কারণ আধান যদি লাগে, ধরো কিউ ইকুয়াল টু সিভি, ধারকত্ব যদি বেড়ে যায়, আধানও কী হয়, বেড়ে যাবে। তাহলে এখানে আমরা সি এর ইকুয়েশান লিখে নিই আগের মতো, যে কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে কেটাকে ঢুকিয়েছে মানে ধারকত্ব কি হচ্ছে, বাড়ছে। তাহলে ধারকত্ব বাড়ছে। এরপর আমরা কিউ ইকুয়াল টু কী জানি, কিউ ইকুয়াল টু সিভি জানি। তাহলে ধারকত্ব যদি বাড়ে, আধান কি হবে, আধানও বাড়বে। এটা কি হচ্ছে, ব্যাটারি যেহেতু যোগ আছে, তার জন্য ও নিতে পারছে, তার জন্য আধান কি হবে, বেড়ে যাচ্ছে। আগের কন্ডিশন কিন্তু আধানটা একই ছিল, যে ব্যাটারিকে আমি আহিত করে ব্যাটারির সাহায্যে আমি বিচ্ছিন্ন করে দিয়েছিলাম ব্যাটারিকে, তার জন্য আধানটা বাড়ছিল না। কিন্তু এখানে যেহেতু ব্যাটারির সাহায্যে যোগ আছে, তার জন্য আধানটা বাড়তে পারে। বিভবও দেখো সমান হবে না বেশি হবে, সমান হবে। কারণ কি না, এই ব্যাটারির সঙ্গে যোগ আছে, ব্যাটারির বিভবের সঙ্গে এই দুই পাতের মধ্যে বিভব প্রভেদ একই হবে। হ্যাঁ, এরপর দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও কী হবে, একই হবে। আমরা ভি ইকুয়াল টু ই ইন্টু ডি জানি, এটাও একই হবে। তড়িৎ স্থিতিশক্তি, আগের সঙ্গে এখনের সম্পর্ক কী, আমরা ইউ ইকুয়াল টু কী জানি, যে হাফ সি ভি স্কোয়ার। তাহলে সি যেহেতু বাড়ছে, তাহলে নিশ্চয়ই ইউ কী হবে, বাড়বে। তাহলে ইউটা বাড়বে। এই দুটো যে কন্ডিশন বললাম, সেটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার রাখা উচিত। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।